ধন্যবাদ বাণিজ্য বার্তাকে এই সাক্ষাৎকার গ্রহণের জন্য এবং খুব সময়োপযোগী একটা টপিকস নিয়ে আলাপের সুযোগ দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে ব্যাংক ইন্স্যুরেন্স 2024 সালের একদম শেষ পর্যায়ে চালু হয়, তবে শুরু করতে করতে 25 সালটা আমাদের লেগে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে আমরা সবাই জানি যে ইন্স্যুরেন্স পেনিট্রেশন খুবই কম, দুনিয়াতে লোয়েস্টদের ভিতরে একটা 0.4%-এর মতো। যদি এটাকে বাড়াইতে হয় তাহলে আমি যদি লাইফ ইন্স্যুরেন্সের কথা বলি, যে সেখানে যে একটা মাত্র ডিস্ট্রিবিউশন চ্যানেল আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এজেন্সি সিস্টেম। এর পাশাপাশি আরও কিছু ডিস্ট্রিবিউশন চ্যানেল আমাদের তৈরি করতে হবে, না হলে আমরা পেনিট্রেশন বাড়াতে পারবো না। তো তারই ফলশ্রুতিতে ব্যাংক ইন্স্যুরেন্স নামে আরেকটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আমরা শুরু করেছি 2025 সালে, এবং এর মূল জিনিসটা হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপে, অথবা আমি যদি আরেকটু বলি যে ব্যাংকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির কর্পোরেট এজেন্ট হবে এবং ব্যাংকের গ্রাহকদের কাছে সেই ইন্স্যুরেন্স কোম্পানির প্রোডাক্ট তারা বিক্রি করবে। এইটা বিভিন্ন দেশে অত্যন্ত সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে বহুদিন আগে থেকেই, এবং আমি যদি পার্শ্ববর্তী দেশের উদাহরণ দিয়ে বলি, সেখানেও বহু বছর আগে এটা শুরু হয়েছে এবং তারা প্রতি বছরই অত্যন্ত সাফল্যের সাথে এর অগ্রযাত্রাটা অব্যাহত রেখেছে। দেরিতে হলেও বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি মনে করি এটা অত্যন্ত সম্ভাবনাময় একটা খাত। এটা যে শুধু পেনিট্রেশন বাড়াবে তা না, আমরা বীমা জগতে যে ধরনের নেতিবাচক মনোভাব বা গ্রাহকের আস্থার যে অভাবটা আমরা ফেস করছি এখন, আমি বিশ্বাস করি ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে এই আস্থার অভাবটা দূর করা যাবে এবং ইন্স্যুরেন্সের প্রতি মানুষের মনোভাবটা পজিটিভ করা যাবে। সর্বোপরি আমরা বিমা কোম্পানিগুলো ব্যবসা সংগ্রহ করতে গিয়ে যে অনেক বেশি ব্যয় করে থাকি, সেই ব্যয় উল্লেখযোগ্য হারে আমরা কমিয়ে আনতে পারবো ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে। এটা হলো ইন্স্যুরেন্স কোম্পানির একদিকে যেরকম লাভ, পাশাপাশি ব্যাংকের লাভ হচ্ছে তারা তাদের রেভিনিউ বাড়ানোর আরেকটা পথ তারা খুঁজে পেলেন। তারা তাদের গ্রাহকদের কাছে বিমা পলিসি বিক্রি করার মাধ্যমে তারা কমিশন ইনকাম করবেন এবং এটা ভবিষ্যতে দেখবেন অনেক বড় অঙ্কের কমিশন ইনকাম করার সুযোগ তারা পাবেন। পাশাপাশি আরেকটা সুযোগ তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের সাথে যারা কাজ করেন বিমা সেক্টরে অথবা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন, তাদের কেরিয়ার প্রোগ্রেশনের কথা যদি আমরা চিন্তা করি, কেরিয়ারটা যারা ব্যাংকে কাজ করতেন তাদের জন্য ব্যাংকেই সীমাবদ্ধ ছিল, ইন্স্যুরেন্সে যারা কাজ করতেন তাদের ইন্স্যুরেন্সে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন যেটা হবে, অনেক ইন্স্যুরেন্স প্রফেশনালস ব্যাংকে যাওয়ার সুযোগ থাকবে, একইভাবে ব্যাংক প্রফেশনালসদের ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করার অনেক সুযোগ হবে। তো সার্বিকভাবেই আমরা সংশ্লিষ্ট যারা আছি বিমার সাথে, ব্যাংকের সাথে, তারা প্রত্যেকেই লাভবান হবেন। আর গ্রাহকরা লাভবান হবেন এই সেন্সে যে তারা একটা পয়েন্ট থেকেই তার ব্যাংকের চাহিদা যেরকম পূরণ করতে পারছেন, পাশাপাশি তার বিমার চাহিদাটাও পূরণ হবে। আর ব্যাংকে করার কারণে আমরা যে সমস্ত কেওয়াইসি করতে হয়, অর্থাৎ গ্রাহক সম্পর্কে যে তথ্য সংগ্রহ করতে হয়, সেটা অনেকটা সহজ হয়ে আসবে, কারণ ব্যাংকের গ্রাহকদের কেওয়াইসি অলরেডি ব্যাংকের কাছে আছে। তো মূলত সেই কেওয়াইসিগুলো আমরা ব্যবহার করি, তো সেটা সহজে আমরা পেয়ে যাচ্ছি। পাশাপাশি ব্যাংকের গ্রাহক যেহেতু আমরা জানছি আগে থেকেই, যার ফলে এখানে যে অবলিখন বলি বা আন্ডাররাইটিং বলি, অর্থাৎ ঝুঁকি অ্যাসেসমেন্টটা, সেটাও দেখা যাবে যে এককে আমরা এখন বর্তমানে এজেন্সি সিস্টেমে যেভাবে করি তার থেকে অনেক সহজ হবে। এবং ইতিমধ্যেই আমরা টোটালি ডিজিটাল করে ফেলেছি, অর্থাৎ আগে একটা গ্রাহককে যে প্রস্তাবপত্র হাতে ফিল আপ করতে হতো, ব্যাংক ইন্স্যুরেন্সের জন্য কিন্তু আমরা শুরুই করেছি ডিজিটাল মাধ্যমে, অর্থাৎ কম্পিউটারে তার এন্ট্রি হয়ে যাচ্ছে, কিছু তথ্য এপিআইয়ের মাধ্যমে ব্যাংক থেকে আমার সার্ভারে চলে আসতেছে, আর কিছু অংশ যেটা নেই, যেমন উনি কত টাকার পলিসি করবেন, কি বিমা করবেন, নমিনি কাকে করবেন, এটা নেই, এটা তার কাছ থেকে জেনে ব্যাংক কর্মকর্তা ইনপুট দিয়ে দিচ্ছে। এবং একটা আমার কোম্পানিতে আমি যেটা করেছি, 45 বছর পর্যন্ত যার বয়স এবং একটা অ্যামাউন্ট আছে, এইখানে
যদি তার কিছু প্রশ্ন আমাদের ওখানে থাকে যে উনি কোনো জটিল রোগে ভুগছেন কিনা, ডাক্তার দেখাচ্ছেন কি না, অপারেশন হয়েছে কিনা, এই ধরনের যদি স্ট্রেট ফরওয়ার্ড কিছু আনসার থাকে তাহলে এটাতে আর অবলিখন কোনো মানুষকে করতে হয় না, এই সিস্টেম অটোমেটিক করে ফেলে। পরবর্তীতে আমরা তার পলিসি ডকুমেন্ট ইস্যু করে তার কাছে পাঠিয়ে দিই। এইটা তাৎক্ষণিকভাবে পলিসি ইস্যু হয়ে যাচ্ছে একটা লেভেল পর্যন্ত, উনি সাথে সাথে তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে আমাদের অ্যাকাউন্টে আসছেন, উনি সেই SMS পেয়ে যাচ্ছেন এবং উনি প্রাথমিক একটা কনফার্মেশন সেই ব্যাংক থেকে পেয়ে যাচ্ছেন। তো এই যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমরা কিন্তু ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে করেছি। আরেকটা জিনিস আমরা করতে চাচ্ছি, সেটা আমাদের কোম্পানি অলরেডি আমরা ডিক্লেয়ার, যে ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে যে পলিসিগুলো হবে তার প্রিমিয়াম আমরা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমেই পাবো। আমাদের বেশিরভাগ পলিসি মনে করেন এন্ডাওমেন্ট পলিসি বলি, অর্থাৎ পলিসি চলাকালীন সময়ে গ্রাহক কিছু টাকা ফেরত পায়, যেটাকে SB বলে আমাদের ভাষায়। আরেকটা হচ্ছে ম্যাচুরিটি, অর্থাৎ মেয়াদ পূর্তিতে। এখন পর্যন্ত বেশিরভাগ প্র্যাকটিস, ইভেন আমার কোম্পানিতে প্র্যাকটিসটা আছে, যখন SB পাওয়ানো হয় আমরা গ্রাহককে চিঠি দেই, একটা নির্বাহী রসিদ পাঠাই, বলি যে আপনি এটা সই করে দেন, সাথে দলিলটা আমাদেরকে দেন। আমরা দলিলে এন্ডোর্সমেন্ট দিয়ে তার দলিলটা ফেরত পাঠিয়ে দিই, টাকা তাকে পাঠিয়ে দিই। কিন্তু ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে আমরা যেটা করেছি, যে যেহেতু ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমেই আসবে, আমরা তার SB বা ম্যাচুরিটিতে আমরা কিছুই চাইব না। তার টাকা যেদিন তার প্রাপ্য হবে তার 2 ওয়ার্কিং ডের ভিতরে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং উনি একটা SMS পাবেন। এর ফলে হবে কি, যখন গ্রাহক দেখবে যে টাকা পেতে আমাকে কোনো ঝামেলা পোহাইতে হচ্ছে না, তখন তার মাধ্যমেই ইন্স্যুরেন্স সম্পর্কে পজিটিভ তথ্য বা পজিটিভ কথা প্রচার হবে। এর ফলেই কিন্তু আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারবো। এটা আমরা ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে শুরু করেছি। ক্রমান্বয়ে হয়তো এদের সাকসেস হিস্ট্রি দেখে আমরা হয়তো একক ওই জিনিসটা চালু করব। তো এই জন্য আমি মনে করি যে ব্যাংক ইন্স্যুরেন্সের সম্ভাবনা অত্যন্ত ভালো বাংলাদেশের মতো দেশে। তবে এখানে যে জিনিসগুলো আছে, আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, প্রথমত যদি রেগুলেটরদের কথা বলি, আমরা যে দুটো রেগুলেটর দুটো গাইডলাইন তৈরি করেছে আপনারা জানেন। তাতে আমাদের ইডরা যে রেগুলেটর দিয়েছে সেটা নিয়ে তেমন একটা সমস্যা আমাদের নেই, বাট ব্যাংকের যে গাইডলাইনটা, সেখানে কিছুটা ব্যাংক অ্যাসুরেন্স পার্টনার হওয়ার জন্য কিছুটা আমি বলবো যে লিমিটেশন আছে। আমি মনে করি এই লিমিটেশনটা থাকা উচিত না। কারণ হচ্ছে ব্যাংক এখানে কাজ করবে কিন্তু মিডলম্যান হিসাবে, উনি কোনো ঝুঁকি গ্রহণ করবে না ব্যাংক। কাজেই যেহেতু ব্যাংক কোনো ঝুঁকি গ্রহণ করছে না, সেই ক্ষেত্রে ব্যাংকের NPL অমুক তমুক এসব দেখার কোনো যৌক্তিকতা নাই, যার ফলে এটাকে একটু লিবারেল করা উচিত। না হলে অনেক ব্যাংকই ব্যাংক অ্যাসুরেন্স পার্টনার হতে পারবে না। আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে সব ইন্স্যুরেন্স কোম্পানিকে আবার ব্যাংক সিলেক্ট করবে না, এই কারণে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির সম্পর্কে ইতিমধ্যেই বিমা দাবি পরিশোধের দুর্নাম রয়ে গেছে, স্বাভাবিকভাবেই কোনো ব্যাংক কিন্তু এখানে তাদের সাথে পার্টনারশিপ করবে না। তো যদি বেশি সংখ্যক ইন্স্যুরেন্স কোম্পানিকে এর সাথে সম্পৃক্ত করতে হয়, তাহলে হয়তো রেগুলেটরকে আরেকটু নজরদারি বাড়িয়ে কোম্পানিগুলোর দাবি পরিশোধ সম্পর্কে যেন কোনো দুর্নাম না থাকে। যেমন আমি খুব বড় গলায় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনারা একটা মিডিয়ার সামনেও বলি, আমি রেগুলেটরের সামনেও বলি, যে প্রগতি লাইফের বিমা দাবি পরিশোধ করে না এই ধরনের একটা অভিযোগ সারা দেশে নেই। এবং যে ব্যাংকগুলো আমাদের সাথে প্রথম পার্টনারশিপে আসছে, একটা লিমিটেশন আসছে, আমরা জানেন যে 3টার বেশি ব্যাংক বা 3টার বেশি ইন্স্যুরেন্স কোম্পানি হবে না। তার মধ্যে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ 2টো ব্যাংকের সাথে কিন্তু আমরা পার্টনারশিপ করেছি, একটা ডাচ বাংলা ব্যাংক, একটা ব্র্যাক ব্যাংক, আর মধ্যম ক্যাটাগরি আছে মিউচুয়াল ট্রাস্টে। তো আমরা কিন্তু এই ব্যাংকগুলোকে এনশিওর করেছি এবং তারা আমাদের সম্পর্কে জানে বলেই তারা নিশ্চিত যে তাদের বিমা দাবি পেতে কোনো সমস্যা হবে না। কারণ ব্যাংকরা এগিয়ে আসতে চাচ্ছিল না, যেহেতু ইন্স্যুরেন্সের সম্পর্কে অনেক নেগেটিভ কথা বাজারে চালু আছে, যে কারণে তাদের ইমেজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য ব্যাংক আসতে চায় না এই প্রথম। এখন আসলেও তারা পার্টনার সিলেকশনে অত্যন্ত সিলেক্টিভ, যেন এই দুর্নামটা তাদের না হয়। তো তারা আমাদের প্রতি আস্থা রেখেছে এবং আমরা ইতিমধ্যে, আপনারা জেনে খুশি হবেন যে ব্র্যাক ব্যাংকের একটা মৃত্যু দাবি হয়েছে, যেটা আমরা 48 ঘন্টার মধ্যে বিমা দাবি পরিশোধ করেছি আমরা।
এবং একটা ব্যাংকের মাধ্যমে আমরা সেই নমিনি তার পরিবারে এসে টাকা নিয়ে গেছে। তো যার ফলে ব্যাংকের আস্থা এখানে আরও বৃদ্ধি পেয়েছে যে না, এখান থেকে টাকা পাওয়া যাচ্ছে ঝামেলাবিহীনভাবে, দ্রুততার সাথে। তো 25 সাল ছিল আমাদের প্রথম বছর সত্যিকার অর্থে ব্যাংকে এসেছে। আমাদের অনেক কিছু প্রিপারেশনের ব্যাপার ছিল, যেমন আমি যে ডিজিটাল সিস্টেমের কথা বললাম, এটা তো আমরা প্রস্তুত ছিলাম না। তো এটা করতে আমাদের কিছু সময় লেগেছে। একইভাবে ব্যাংকেরও প্রস্তুতিমূলক কিছু সময় লেগেছে, যার ফলে আমার জানা মতে আমাদের পার্টনার ডাচ বাংলা ব্যাংক তারা বেশি অ্যাগ্রেসিভ ছিল বলে তারা বছরের প্রথম থেকেই করেছে এবং তারা ভালো একটা প্রিমিয়াম আমরা পেয়েছি তার মাধ্যমে। কিন্তু ব্র্যাক ব্যাংক সব কিছু রেডি করতে দেখা গেছে প্রথম 9 মাস চলে গেছে, বাট শেষের কোয়ার্টারও তারা যথেষ্ট ভালো করছে আমাদের। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এখনও সেইভাবে আগে আসতে পারে নাই বিভিন্ন কারণে। সিটি ব্যাংকের কথা আমি জানি, ওরা আমাদের পার্টনার না, কিন্তু তারাও ভালো করেছে বিকজ তার আগের থেকে তাদের কিছু প্রস্তুতি ছিল। আর এদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও করেছে, বাট তাদের যেহেতু গ্রাহকের সংখ্যা অত বেশি না, বাট গ্রাহকের সাইজটা বড় আর কি, সেই হিসাবেও তারা ভালো করেছে আমার জানা মতে। তো যার ফলে আমরা প্রথম বছর হিসাবে সব কোম্পানি যে আসতে পারছি তাও না, সব ব্যাংকও তা না। এই আমার ধারণা 10 থেকে 12টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং এইরকমই 12-13টা ব্যাংক হয়তো এসছে। এখন যেটা হবে, এদের সাফল্য দেখে বাকি ব্যাংকগুলো অনুপ্রাণিত হবে এবং তারা হয়তো ভালো পার্টনারশিপের সাথে আসবে। একটা লিমিটেশন আছে, যেহেতু 3টার বেশি ব্যাংক বা 3টার বেশি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে হতে পারবে না, এটা আমরাই প্রথমে গাইডলাইনের সময় বলেছিলাম। কারণ আমরা চাচ্ছিলাম না যে এই চ্যানেলটার বেনিফিট হাতে গোনা কয়েকটা কোম্পানি পাক। আমরা চাচ্ছিলাম যে না, সবাই আসুক এখানে, যে কারণে একটা ক্যাপিং করে দেওয়া ছিল। বাট আমরা যেটা দেখতেছি যে অনেক ভালো ব্যাংকও আসতেছে না, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করলাম অথবা আমাদেরকে অ্যাপ্রোচ করেছে, কিন্তু এই 3টার ক্যাপিংয়ের কারণে আমরা যেতে পারিনি। বাট ক্যাপিং থাকা দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি, নয়তো এটা অনেকটা নন লাইফ সেক্টরের মতো হয়ে যাবে, অনৈতিক কম্পিটিশন চলে আসছে। এই জন্য আমি মনে করি ক্যাপিং থাকা উচিত। তবে এখন হয়তো আমরা 3টার থেকে এটাকে 5টায় যাওয়া যায় কি না, রেগুলেটর সেই জিনিসটা চিন্তা করতে পারেন আমাদের এতে, তাহলে হয়তো কিছুটা আর একটু আমরা বাড়াতে পারবো। যেমন আমরা 3টায় আছি, আমরা 5টায় যাব, কারণ অনেকে আসতেছে না ভালো পার্টনার না পেয়ে এই ক্যাপিংয়ের কারণে। তো যদি 5টায় আপাতত উন্নীত করা যায়, তাহলে আরও কিছু ব্যাংক হয়তো ভালো ইন্স্যুরেন্স পার্টনারের সাথে এসে করতে পারবে। দিস ইজ দি চ্যালেঞ্জ। আর আরেকটা জিনিস আমরা ফেস করতেছি, আমি কোম্পানিটার নাম বলবো না, কিন্তু এটা প্রমাণিত যে তারা এই যে উদ্দেশ্যে আমরা আসলে ব্যাংক অ্যাসুরেন্সটা বাংলাদেশে চালু করা হলো, প্রথমত হচ্ছে লো কস্ট প্রকিউরমেন্ট, দ্বিতীয় হচ্ছে ব্যাংকের ক্লায়েন্টদের মাধ্যমে খুব ইজিলি জিনিসটাকে পৌঁছায় দেওয়া এবং এর মাধ্যমে একটা পজিটিভ ইমেজ তৈরি করা। কিন্তু আমি জানতে পারলাম এবং প্রমাণও পেয়েছি যে একটা কোম্পানি ব্যাংকের ব্রাঞ্চে তার স্টাফ বসিয়ে পলিসি সেল করছে। এই মডেলটা কিন্তু বাংলাদেশে অ্যালাউ করা হয় নাই, এটা বিদেশে আছে রেফারেল মডেল, বসায় দিয়ে তাকে দিয়ে পলিসি সেল করাচ্ছে। এখন এতে কি হবে? এতে যে মুখ্য উদ্দেশ্য যে ব্যাংক কর্মচারী বা কর্মকর্তাকে কাজে লাগিয়ে আমরা পলিসি সেল করব, সেটা হবে না। কারণ সে তো শিখবে না, সে বলবে না আপনার লোকই তো পলিসি সেল করতেছে। প্লাস তাদেরকে উপরে যে ব্যাংক একটা প্রেশার ক্রিয়েট করবে বা ইন্স্যুরেন্স কোম্পানি করবে যে আপনার এখানে তো আরও বেশি পলিসি হওয়া উচিত, সে বলবে ভাই আপনার লোকই তো সেল করতেছে। একটা প্রতিবন্ধকতা তৈরি হবে, এটা আগাইতে পারবে না। আমাদের উদ্দেশ্যই ছিল যে না, আমরা ব্যাংকের কর্মকর্তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিব এবং তাদের মাধ্যমে সেল হবে। হ্যাঁ, আমরা তাদের সাথে অবশ্যই একটা র্যাপো বিল্ড আপ হবে, তাদের সাথে কমিউনিকেশন থাকবে, তাদেরকে প্রথম দিককার ট্রেনিংগুলো আমরা দিব, কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে সেখানে আমার লোক গিয়ে হেল্প করবে, ক্লেম রিলেটেড কিছু হইলে তাকে গিয়ে হেল্প করবে, কিন্তু তার কাজটা সে করবে না। কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখলাম যে একটা কোম্পানি করছে আমার জানা মতে। সো এইটা একটা বাজে প্র্যাকটিস। কারণ এই প্র্যাকটিস করতে গিয়ে আমি যখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে আমি কথা বললাম যে ভাই আমি তো ব্র্যাক ডাচ বাংলা অনেক ভালো ব্যবসা, আপনার কেন হচ্ছে না? সে বলল যে আপনার তো অন্য ইন্স্যুরেন্স কোম্পানি যে সাপোর্ট দিচ্ছে আপনি তো দিচ্ছেন না। আমি বলছি কী সাপোর্ট? ও তাদের লোক বিক্রি করতেছে। আমি বলছি ভাই এই সাপোর্ট তো আমি দিব না।
তো অনৈতিক। এই প্র্যাকটিস একটা কোম্পানি করতেছে এখন, সেকেন্ড আর একটা করতেছে ওই কোম্পানি। আমাদের তো একটা নির্ধারিত কমিশন শিডিউল আছে, এইটা নির্ধারিত, যেটা ব্যাংক পায়। এখন স্বাভাবিকভাবেই যারা সেল করে, যে কোনো প্রোডাক্ট বলেন সার্ভিস বলেন, সেলসের সাথে যারা থাকে তাদের একটা ইনসেন্টিভ প্রোগ্রাম থাকে, তাতে আমার আপত্তি নেই। কিন্তু সেই ইনসেন্টিভ প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করা থাকে যে সেখানে অনেকেই চেষ্টা করবে সেই ইনসেন্টিভ পাওয়ার জন্য, কিন্তু সবাই কোয়ালিফাই করবে না, একটা লিমিটেড লোক কোয়ালিফাই করবে। তাতে হয় কি, এই সেলস পিপুলের ভিতরে একটা কম্পিটিশন ক্রিয়েট হয় ওইটা ধরার জন্য। আর চেষ্টা করে মনে করেন 500, কোয়ালিফাই করে হয়তো 50, যার ফলে সেলটা বেশি হয়ে যায়। সেখান থেকে তারা কিছু ইনসেন্টিভ প্রোগ্রাম করে। আমি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আগেও করেছি যেখানে ছিলাম, এখানেও আমরা করি, সম্মেলন, বার্ষিক সম্মেলন করি। আগের কোম্পানিতে আমরা অ্যাওয়ার্ড নাইট করতাম, তাদেরকে 5 স্টার হোটেলে এনে ওয়াইফ সহ খাওয়া দাওয়া হয়তো, গানা বাজনা হয়তো, তাদেরকে কিছু ইনসেন্টিভ দেওয়া হয়তো, কিছু প্রাইজ মানি দেওয়া হয়তো। তো হাজার হাজার লোকের ভিতরে আমরা 500 লোকরে নিয়ে প্রোগ্রামটা করতাম। এখানে ড্রাইভ দিত হাজার হাজার লোক, কিন্তু ওনারা যেটা করতেছেন স্ট্রেইট, মানে ব্যাংকে যা দেয় তো দিচ্ছেই, স্ট্রেট তাকে একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে সেলের সাথে, তুমি যা করবে এত পার্সেন্ট পাবা। এর ফলে কি হচ্ছে দেখেন, প্রথম ক্ষতি হচ্ছে যে এই লোক এক্সট্রা পয়সা না পেলে ভবিষ্যতে সেল করবে না। নাম্বার 2 হচ্ছে লো কস্টে যে আমরা প্রকিউরমেন্ট করার কথা, তখন আর লো কস্ট থাকতেছে না, কস্ট বেড়ে যাচ্ছে। আর 3 নম্বর যেটা ডেঞ্জারাস হয়ে যাবে সামনে, কথার কথা, যখন মনে করেন আরেকটু ওপেন যদি অথরিটি করে যে একটা ব্যাংকে 5 জন পার্টনার হবে, তখন 5 জন পার্টনার যখন যাবে, আপনি যখন কথার কথা 15% তাকে ইনসেন্টিভ দিলেন, উনি ব্যবসা নেওয়ার জন্য বললো আমি 20% দিব, আমি বলবো 30% দিব। একটা সময় গিয়ে নন লাইফের মতো, এই যে এখন আপনারা জানেন যে 70% চলে গেছে শুনছি আমরা, এখন সেই পর্যায়ে চলে যাবে। তাহলে লাভ তো কিছু হইল না। তো এই জন্য দিজ আর দ্য, এখন এই আমাদের আনএথিক্যাল প্র্যাকটিস আমার জানা মতো একটা কোম্পানি করতেছে, আনঅফিসিয়ালি আমি তাদেরকে অ্যাপ্রোচ করছি, কিন্তু কোনো লাভ হয়নি এখন পর্যন্ত। তো এইটা বন্ধ করা উচিত। এটা বন্ধ করার জন্য কোনো মানে আইনগত কোনো নাই কি? আইনগত তো করতেই পারে না, কারণ আইনগত তো হলো যে আমি ব্যাংক যা দিব ব্যাংকে দিব, আমি তো ব্যাংকের স্টাফরে দিব না। এক্ষেত্রে রেগুলেটর কি করতে পারে? রেগুলেটর অবশ্যই ভূমিকা আছে, রেগুলেটরের তদারকি করা উচিত যে কোন কোম্পানি কিভাবে কি করতেছে, তারা ব্যবসা কত আনছে, কত টাকা খরচ করছে, একটা মনিটরিং এর আওতায় মনিটরিং আনা উচিত। না হলে তো একই অবস্থা হবে। আমার যদি রেগুলেটর ম্যানেজ হয়ে যায় তাহলে তো আর কিছুই করার নেই। তো এখান থেকে বের না হয়ে আসলে হবে কি, যে এই যে একটা সম্ভাবনাময় সেক্টর, সেখান থেকে আমরা কেউ বেনিফিটেড হব না। একটু ধৈর্য ধরে আমাদের আগানো উচিত। এটা ভালো সেক্টর, আমরা সব কোম্পানি এখানে আসতে পারবে না, কারণ আপনি খুব ভালো করেই জানেন যে কোম্পানি ক্লেম দেয় না এখন, যাদের নামে নিয়মিত পত্রিকায় আসতেছে, কোনো ব্যাংক তো তাকে পার্টনার করবে না। তাহলে ভালো যারা আমরা আসি তারাই কিন্তু এই চ্যানেলটা ইউজ করতে পারবো। তাহলে এটা নষ্ট করার তো দরকার নেই। তো এই জায়গাটা আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, যারা ব্যাংক ইন্স্যুরেন্সের পার্টনার হিসেবে আসবেন তারা যেন নিয়মের ভিতরে থাকেন। শুরুটা আমাদের ব্যাংক ইন্স্যুরেন্স আমার দৃষ্টিভঙ্গিতে ভালোভাবেই আমরা শুরু করেছি। 26 সালে আমরা আরও অনেক বেশি প্রিমিয়াম আমরা আনতে পারবো। আরও কিছু ব্যাংক ইতিমধ্যে হয়তো ইনভলভ হয়ে যাবে আমাদের সাথে। আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে রেগুলেটরকে অ্যাপ্রোচ করব যে ক্যাপিংটা 3 থেকে 5-এ নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি ব্যাংক ইন্স্যুরেন্স, যারা যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি আসবেন তাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা এত বেশি অ্যাগ্রেসিভ হয়েন না। আমরা ধীরে সুস্থে সব কিছু নিয়মকানুনের মধ্যে থেকে এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের যে সুবিধাগুলো, এইটা যেন আমরা সবাই ভোগ করি। বেশি অ্যাগ্রেসিভ হলে অনৈতিক প্র্যাকটিস চালু হবে এবং এটার খেসারত সবাইকে দিতে হবে। তার জলজন্ত উদাহরণ আমি নন লাইফের এক্সাম্পল দিয়ে আপনাদের মাধ্যমে বলতে চাই। কিন্তু আমরা যদি সবাই নিয়মের ভিতরে থাকি, ধীরে সুস্থে আগাই, তাহলে এই সেক্টরের কাছ থেকে আমরা অনেক বেশি ব্যবসা যেরকম করতে পারবো, এই বেনিফিট সবাই আমরা পাবো। সে আহ্বান থাকবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর
পাশাপাশি মানুষ, আমি দেখি আমাদের দেশেও এখন যেটা আছে, যে পয়সা বেশি দিতে তারা আপত্তি করে না যদি তারা সার্ভিসটা খুব ভালো পায়। আপনি দেখেন এখন ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু প্রচুর বেচা কিনা হয়, তারা কিন্তু নর্মাল বাজারের থেকে দাম অনেক বেশি নেয়। প্রথম আমাদের ধারণা ছিল যে এখানে বোধহয় চলবে না বড় লোক ছাড়া, কিন্তু এখন দেখেন কিন্তু আপামর জনগণ সেখানে গিয়ে দেখেন মানে কনভেনিয়েন্স, ইজ অফ বাইং, টাকা বেশি দিচ্ছে কিন্তু ভালো একটা পরিবেশ থেকে ভালো জিনিস তারা কিনতেছে। তো এক্স্যাক্টলি আমরা যদি এখানে ভালো সার্ভিস এনশিওর করতে পারি ডিজিটাল প্রযুক্তিগুলোর মাধ্যমে, আমি যে কথাটা বললাম, টাকা পাইতে যদি তার কোনো সমস্যা না হয়, যার দিন পাওনা হবে তার 1-2 দিনের ভিতরে যদি টাকা পেয়ে যায়, তাহলে ইন্স্যুরেন্সের প্রতি যেভাবে আস্থা আসবে এবং তার দেখা দেখে আরও অনেক লোকজন কিন্তু তখন ইন্স্যুরেন্সের প্রতি তারা আকৃষ্ট হবে। কাজেই আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করি এবং ঝামেলাবিহীনভাবে দ্রুত বিমা দাবি পরিশোধের চিন্তাটা আমরা মাথায় রাখি। এটা অবশ্যই ব্যাংক ইন্স্যুরেন্সের জন্য, পরবর্তীতে বাকি সাধারণ গ্রাহকদের জন্য আমরা এই কাজটা করতে হবে। ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে কাজটা করা আমাদের জন্য সহজ। সো এটার মাধ্যমে করে এখান থেকে লেসন নিয়ে আমরা বাকিদের জন্য যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন আমাদের এই যে ইন্স্যুরেন্স সম্পর্কে যা মানুষের ট্রাস্টের অভাব, সেটা অনেক দূর করতে পারবো। পজিটিভ অ্যাটিটিউড বা মানে ধারণাটা পজিটিভ হবে এবং ইন্স্যুরেন্সের যেরকম ব্যবসা বৃদ্ধি হবে, ব্যাংকের ইনকাম বাড়বে, কেরিয়ার অপরচুনিটিসগুলো বেড়ে যাবে, আলটিমেটলি দেশের ইকোনমিতে গিয়ে একটা বড়। আমরা আসলে 24 সালে বলবো না, কারণ 24 সাল এটা একদমই শেষের দিকে আমরা শুরু করি এবং সবই ছিল প্রস্তুতিমূলক। বাট 25 সালের ফিগার যদি আমি বলি, তাহলে আমরা ব্র্যাক ব্যাংক বললাম যে ওরা 9 মাস পরে শুরু করেছে। শেষ কোয়ার্টারে আমরা প্রায় 5.5 কোটি টাকার প্রিমিয়াম পেয়েছি তাদের কাছ থেকে। ডাচ বাংলা ব্যাংক শুরু থেকে তারা অ্যাগ্রেসিভ ছিল, সেখান থেকে আমরা প্রায় 15.5 কোটি টাকার প্রিমিয়াম পেয়েছি। তবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে আমরা আসলে তেমন ভালো করতে পারি নাই, বিকজ কারণটা আমি আমার আলোচনাই বললাম যে আমাদের আরেকজন পার্টনার সেখানে যে সুবিধাগুলো তাদেরকে দিয়েছে, যেহেতু আমি দেই নাই, এই কারণে আমরা সেখানে খুব একটা সুবিধা করতে পারি নাই। সেখানে মাত্র হয়েছে আপনার 20 লাখের মতো, অর্থাৎ আমরা টোটাল 21 কোটি 26 লাখ টাকা প্রিমিয়াম আমরা ব্যাংক ইন্স্যুরেন্সের মধ্যে পেয়েছি। কাজেই শুরু হিসাবে আমি যথেষ্ট ভালো বলবো। এবছর আমরা 42 কোটি টাকা টার্গেট নিয়েছি ব্যাংক ইন্স্যুরেন্সের জন্য, মানে ডাবল আর কি। ডাবল। আমরা আশা করি হয়তো এটাও এক্সিড করে যাব আমরা, কারণ আমরা যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে এই কোয়ার্টারে তাদের সাথে আমরা বসেছিলাম, যদি তারা না আগায় তাহলে হয়তো আমরা ব্যাংক চেঞ্জ করে ফেলবো আর কি। যারা অ্যাগ্রেসিভ হতে চায়, যারা এটাতে সিরিয়াসলি নিবে, আমরা তাদের সাথে পার্টনারশিপে চলে যাবো এটা ক্যান্সেল করে। আর যদি ইতিমধ্যে এটার সংখ্যাটা ক্যাপিং বাড়ায় তাহলে হয়তো থাকবে, আমরা চেষ্টা করে যাব, না হলে এই আর কি। তো এই হলো ব্যাংক ইন্স্যুরেন্সের বিষয়, আমাদের প্রগতির। আমাদের সুন্দর একটা টিম কাজ করছে, প্রতিনিয়ত এই টিমের সংখ্যা আমরা বাড়াচ্ছি। পাশাপাশি আমরা যে জিনিসটা বেশি জোর দিচ্ছি সেটা হচ্ছে ট্রেনিং। ব্যাংক ইন্স্যুরেন্স করতে গেলে এখন প্রথম ম্যান্ডেটরি একটা ট্রেনিং আছে 3 দিনের, ইন্স্যুরেন্স একাডেমি থেকে করে, বাট দিস ইজ নট এনাফ। এটা একটা প্রিলিমিনারি ওরিয়েন্টেশনমূলক জিনিস হয়, একটু ধারণা পায়, কিন্তু প্রতিনিয়তই আমাদের ব্যাংকের সাথে ট্রেনিং একটা পর্যায়ে চালু রাখতে হবে। প্রথমত ইন্স্যুরেন্স কোম্পানির প্রোডাক্টগুলো সম্পর্কে তার ধারণা থাকতে স্পষ্ট, যদিও ইয়েতে অনলাইনে সবই আছে, বাট তারপরও ফিজিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা সেল করতে চাই সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। পাশাপাশি সেলস টেকনিক, যে কীভাবে মানুষের ভিতরে ইন্স্যুরেন্স নিডটা ক্রিয়েট করা যায় এবং কাকে কোন প্রোডাক্টটা আপনি দিবেন, সেই জিনিসগুলো তো জানার বিষয় আছে। কত বিমা অঙ্কের পলিসি দিবেন, এটাও তো ব্যাপার আছে। আপনি ইনকামের সাথে যেহেতু তার একটা সুবিধা হয় যে উনি দেখতে পারেন তার ট্রানজ্যাকশন হিস্ট্রি, কী অবস্থা টাকা পয়সা না আছে, এটা কিন্তু তার জন্য একটু ইজি। তো তার জন্য অপটিমাম সাইজের পলিসি উপস্থাপনা করা, তো এটা কিন্তু কিছু ট্রেনিংয়ের দরকার আছে। তো এই ট্রেনিংটা আমরা চালায়ে যাচ্ছি, যেহেতু ব্যাংকের লোকরাও তারা ডেডিকেটেড লোক অনেক ব্যাংকেই দেয় নাই, তাদের এক্সিস্টিং লোক দিয়েই চালাচ্ছে। তো এই ট্রেনিংটা আমরা বন্ধের দিনগুলোতে করি, ওই জন্য এখানে কিছু সময় লাগে।
ব্যাংক যদি কিছু ডেডিকেটেড লোক এটার জন্য করে তাহলে হয়তো দেখা যাবে যে তাদেরকে হয়তো আমরা ট্রেনিং দিয়ে আমরা করতে পারলাম। ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেকগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ, ওরা কি সব প্রোডাক্ট? সব প্রোডাক্ট আমরা দেইনি, আমরা প্রথমে লিমিটেড কিছু প্রোডাক্ট 8 থেকে 10টা প্রোডাক্ট দিয়েছি, আগে তারা একটু শিখে নিক। একবারে সবগুলো দিলে তারা ঝামেলা ফেলে দেবে। এবং ব্যাংকগুলো যেমন ডাচ বাংলা ব্যাংক অলরেডি খুলে ফেলছে তারা আলাদা, যে কারণে তারা ভালো করছে। ব্র্যাক এতদিন করে নাই, এখন তারা করতেছে। আর আরেকটা মাধ্যমে আমরা করতে পারি, সেটা হলো 1-to-1 সেলের দরকার হবে না, এটাকে আমরা বলি বান্ডেল প্রোডাক্ট। অর্থাৎ ব্যাংকের নর্মাল প্রোডাক্টের সাথে ইন্স্যুরেন্স ট্যাগ করে দেওয়া। এক্স্যাক্টলি, এটা একটা ভালো। এইটা করলে এক শটেই আপনি অনেক বড় প্রিমিয়াম আসবে, সবাই কাভার। যেমন আমি একটা অনেকেই করতেছে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডের সাথে দেখবেন যে একটা ইন্স্যুরেন্স কাভারেজ থাকে। নট অনলি ক্রেডিট কার্ড, ব্যাংকের সব প্রোডাক্টের সাথে, প্রত্যেকটা লোন প্রোডাক্টের সাথে এটাকে বান্ডেল করে দেওয়া যায়। যদি করা যায় তাহলে ব্যাংক সেফ থাকবে, ওই লোকও সেফ থাকবে। অর্থাৎ একটা লোক লোন নিচ্ছে মনে করেন 2 কোটি টাকা, কার লোন বলেন, অ্যাপার্টমেন্ট লোন বলেন, যেগুলোতে ওরা প্রমোট করতে চায়, তো সেই লোনটার সাথে যদি ইন্স্যুরেন্স ট্যাগ করেন তাহলে জিনিসটা হবে যে উনি মারা গেলে ব্যাংকের লোন রিকভারি করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স কোম্পানি তার লোন পরিশোধ করে দেবে, তাহলে তার ফ্যামিলিও কিন্তু সেফ থাকবে। সেফ থাকলো। তাহলে ব্যাংকও নিশ্চিন্ত, ফ্যামিলিকেও ডিস্টার্ব করতে হইল না, ইন্স্যুরেন্স কাভার কোম্পানির মাধ্যমে এই কাভারেজ হলো। আরেকটা অ্যাপ্রোচ হলো, আমরা প্রথমেই ব্যাংকগুলোকে সেইভাবে অ্যাপ্রোচ করি নেই, আগে তাদেরকে একটু আনলাম, পরবর্তীতে আমরা অ্যাপ্রোচ করব। সেটা হচ্ছে যে আপনাদের প্রোডাক্টগুলোর সাথে আপনারা ইন্স্যুরেন্স বান্ডিল করে দেন। যেমন একটা ব্যাংকের সাথে আমরা করেছি আগে ডিপিএস, যে আপনি সে 1000 টাকা করে ডিপিএস জমা দিচ্ছেন, হয়তো 5 বছর পরে আপনি একটা লামসাম অ্যামাউন্ট পাবেন। তো যিনি ডিপিএস করলেন উনি 6 মাস পরে যদি মারা যায়, তাহলে ব্যাংক কী করবে? ওই 6 মাসের জমাকৃত টাকা হয়তো একটা সিম্পল ইন্টারেস্ট রেট যোগ করে টাকাটা দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি এই প্রোডাক্টের সাথে ইন্স্যুরেন্স করেন, তাহলে যেদিন আপনি ডিপিএস করলেন তার পরের দিনও যদি মারা যান, তাহলে এই 5 বছর পরে যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা আমরা দিয়ে দিব। তাহলে দেখেন কত অ্যাট্রাকটিভ করা যায় প্রোডাক্টগুলোকে। তো এরকম বান্ডেল প্রোডাক্ট করতে হবে, তাহলে আরও বেশি লোকের কাভারেজগুলো দেওয়া যাবে, ব্যাংকগুলো টেনশন ফ্রি থাকবে, পার্টিকুলারলি লোন স্কিমগুলোতে ব্যাংকের কোনো টেনশনই থাকবে না। আর এই ডিপিএসের মতো কথা যেটা বললাম, তাহলে তারা কাস্টমার লয়ালিটি বাড়াইতে পারবে। কারণ একজন মনে করেন আমি যদি একটা প্রজেক্ট নেন যে ভাই আপনি মাসে 1000 করে দিবেন, 5 বছর পরে গিয়ে এত টাকা পাবেন, এর আগে যদি আপনি না দেন তাহলে আপনার অনেক টাকা কমে যাবে। আর উনি যদি বলে যে না আপনি করলেন, পরের দিন থেকে আপনি যদি আপনি কিছু হয়ে যায় পুরো টাকা পেয়ে যাবেন আপনি, তাহলে ন্যাচারালি মানুষ দেখবেন এই ইন্স্যুরেন্স প্রোটেক্টেড ডিপিএসে যাবে। এক্স্যাক্টলি, এই জায়গাগুলোতে কিছুটা ব্যাপার আছে। আর বান্ডেল প্রোডাক্টের জন্য আরেকটা জায়গায় কাজ করতে হবে ব্যাংকে, সেটা হচ্ছে লোকজনকে আরও বেশি আকৃষ্ট করার জন্য। যেহেতু ব্যাংক তার লোনটা একদম সেফগার্ড থাকতেছে, সে যদি বলে যে আপনি লোন নিলে সে 12%, আপনার এখানে যদি ইন্স্যুরেন্স কাভারেজ থাকেন আমি আপনাকে 11.5 অথবা 15% ইন্টারেস্ট দেব, তখন আগ্রহী হবে। তো এই যে 0.25 বা 0.5% যে কমায় দিল, ন্যাচারালি তার আগ্রহ তখন বাড়বে। এক, সেকেন্ড হলো ব্যাংক এই টাকাটা ছাড় দিল কেন, যে তাকে কিন্তু ব্যাংকের একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু ডিফল্ট হয়, এই ডিফল্ট বের করার জন্য তাকে মামলা করতে হয়, তার পিছনে অনেক খরচাপাতি করতে হয়। তো এই খরচটা কিন্তু এই দিক দিয়ে তাকে আর করতে হলো না অটোমেটিক। সো এই ধরনের কিছু ইনোভেটিভ চিন্তা আমাদের আনতে হবে ব্যাংক ইন্স্যুরেন্সকে আরও ভালো করার জন্য।